একবার আমরা একটা অপারেশনে গেছিলাম, জঙ্গলটা ছিল লক্ষণপুর নাম ছিল, সেখানে সারা রাত আমরা মুভ করেছিলাম। মুভ করার পরে একটা খবর ছিল যে অমুক একটা জায়গাতে মাওয়িস্টরা থাকবে, কিন্তু আলটিমেটলি আমরা সেখানে পাইনি। সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে একটা পার্টিকুলার গ্রামে একটু সার্চ করে সেখান থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যখন যাচ্ছি, তখন আমি কথা বলছিলাম যিনি কোবরার যিনি ডেপুটি কমান্ডেন্ট আছেন, ওর সাথে কিছু কথা বলতে বলতেই হঠাৎ মানে আউট অফ নোওয়্যার মাঠ দিয়ে যাচ্ছিলাম, একটা সাইড থেকে গুলির আওয়াজ হলো। সেটা হওয়ার পর ইনস্ট্যান্টলি আমরা তাড়াতাড়ি একদম শুয়ে পড়লাম। ওদিক থেকে আমাদের উপর একটা ফায়ারিং হলো, কিছুক্ষণ পরে আমরা ফায়ার ব্যাক করলাম, কিন্তু আমরা ফায়ার করা সত্ত্বেও দেখছি ওই সাইড থেকে কিন্তু কন্টিনিউয়াস ফায়ার আসছে। তারপরে এই করতে করতে আমি নিজের বন্দুক থেকে কয়েক রাউন্ড ফায়ার করেছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম একদম মুখের সামনে একটা গুলি এসে পড়লো, মানে একটুখানি ধুলোটা মানে উড়ে মতো গেল। তখন বুঝলাম যে মানে এত ক্লোজ আমি আছি গুলির থেকে, মানে সো ক্লোজ টু ডেথ অর ইনজুরি। তারপরে আবার আমাদের তরফ থেকে আবার নানা রকমভাবে ফায়ার করা হলো, হয়ে আলটিমেটলি মাওয়িস্টরা ছিল তারা রিট্রিট করেছিল। তো এটা খুব একটা রোমাঞ্চকর ঘটনা ছিল। একটা মানে এরকম অনেকগুলো ঘটনা আমার ওখানে হয়েছিল, দিস ইজ ওয়ান অফ দেম। দেখুন, আমাদের যে ট্রেনিং করানো হয় সেটার এমনভাবেই করানো হয় যাতে এই ধরনের সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারি। আমাদের ট্রেনিং খুব টাফ হয়, সেখানে দৌড়, পিটি, এক্সারসাইজেস, তারপরে প্যারেড, শুটিং, হর্স রাইডিং, নানা রকমের জিনিস থাকে, প্লাস মানে ইনডোর ক্লাসেস তো থাকে। ট্রেনিংটা যথেষ্ট রিগারাস হয়। সেটাকে এই জন্যই রিগারাস করা হয় যাতে এটা করার দরুন আমাদের এই ধরনের ঝুঁকিপূর্ণ জিনিস যাতে আমরা ডিল করতে পারি, কোপ আপ করতে পারি, সেইটা করার একটা ক্যাপাসিটি ইনবিল্ট করে দেওয়া হয়। সেই জন্য যখন করি তখন আলাদাভাবে কোনো মাইন্ডসেট করতে হয় সেরকম নয়, এই মাইন্ডসেটটা আমাদের মধ্যে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয় ট্রেনিংয়ের সময়। নানা রকমের চ্যালেঞ্জেস ফেস করতে হয়। আপনি ধরে নিন অনেক সময় একটা সিচুয়েশন হয়, হয়তো ল অ্যান্ড অর্ডার কোথাও হলো, সেখানটাতে হঠাৎ করে এখনই সব ঠিক আছে, এক্ষুনি একটা ল অ্যান্ড অর্ডার কোথাও একটা হলো, আর ল অ্যান্ড অর্ডার কখন হবে বা কোন জায়গায় কি ঝামেলা হবে সেটা তো আগে থেকে জানা যায় না। তো হলে তখন গিয়ে সেটাকে ডিল করতে হয়, অনেক সময় সেটা খুব লং পিরিয়ডের জন্য চলে, এটা এক রকমের মানে চ্যালেঞ্জ। এছাড়া ধরে নিন হঠাৎ কোনো একটা খুব ইন্টারেস্টিং কেস এলো, কোনো খুব সেন্সেশনাল কেস এলো, সেইগুলো অনেক সময় ডিল করতে হয়। তখন হতে পারে যে সেই কেসটা ডিল করার সময় অনেক রকমের নতুন তথ্য আমাদের কাছে চলে আসে বা অনেক নতুন জিনিস আমরা জানতে পারি রিগার্ডিং ইনভেস্টিগেশন বা রিগার্ডিং ঘটনাটা কীরকম কী হয়েছে। তো এই ধরনের চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয়। পুলিশ সার্ভিসে যেমন কিছু কিছু সময় থাকে যখন খুব লিন পিরিয়ড থাকে, যখন হয়তো এমনি সব নর্মাল অফিস ওয়ার্কের মতোই আছে, কিন্তু আমার অনেক সময় থাকে খুব খুব ডিফারেন্ট ধরনের হয়ে গেল। তারপরে আমি যখন মাওয়িস্ট জায়গাতে ছিলাম তখন অনেক দিন ক্যাম্পসে ছিলাম, সেখানে মুভ করতাম, প্যারামিলিটারি ফোর্সেসদের সাথে অ্যান্টি মাওয়িস্ট অপারেশনসে যেতাম। তো এগুলো খুবই চ্যালেঞ্জিং, মানে ইটস ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ। দেখুন, অবশ্যই সাধারণ মানুষের সাথে পুলিশের একটা ট্রাস্টের রিলেশনশিপ হওয়া উচিত, ভালো রিলেশনশিপ হওয়া উচিত। পুলিশিংটা তখনই ভালো হতে পারে যখন মানুষের সাপোর্ট পাওয়া যায়। পুলিশ যে ধরনের খবর পুলিশিংয়ের জন্য দরকার সেগুলো প্রায় সাধারণ মানুষের কাছ থেকে আসে, কোথায় এলাকায় কী হচ্ছে না হচ্ছে সেটা লোকজনই সেটা প্রোভাইড করতে পারে। সেই জন্য সেই ধরনের সম্পর্ক হওয়া উচিত যাতে লোকজন পুলিশকে ট্রাস্ট করবে আর তাদের খবরটা দিতে পারবে। এছাড়া ইনভেস্টিগেশনের সময় কি হয়েছে না হয়েছে লোকজন তখনই পুলিশকে সেই জিনিসগুলো বলতে পারবে যখন তারা তাকে ট্রাস্ট করতে পারবে, আর এটাও বুঝবে যে পুলিশকে বলার দরুন আমাদের কোনো ঝুঁকি হবে না। একটা কথা আছে যে where there is a will there is a way। চেষ্টা যদি থাকে, ইচ্ছে যদি থাকে, তাহলে করা যায় না তা নয়। সময় অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় খুব ব্যস্ততা থাকে, কিন্তু আবার অনেক সময় এরকম আছে যখন সময় পাওয়া যায়।
ধরে নিন অফিসে আছি, কাজ করছি বা কোনো ল অ্যান্ড অর্ডারে আছি, কিন্তু আলটিমেটলি বাড়িতে ফেরা হয়। কিছুটা সময় যদি ইচ্ছে করা হয় বা যদি সেরকম একটা দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সেটা বার করাই যায় আমি মনে করি। নভেলটা বেসিক্যালি আমার প্রথম পোস্টিং এর ওপর আধারিত আছে। আমি বলেছি যে আমার প্রথম পোস্টিং মাওয়িস্ট এরিয়াতে ছিল, লালগড়ে ছিল। তো যে নভেলটা আমি লিখছি সেটা আমার এক্সপিরিয়েন্স, আমার বেশ কিছু কলিগস যারা ওখানে ছিল, অনেক সিনিয়র্সরা ছিলেন, তাদের এক্সপিরিয়েন্সেস, এবং অনেক যে মাওয়িস্ট যারা ছিল, যারা একসময় হয়তো আমাদের বিরুদ্ধে ছিল বা হয়তো আইনের বিরুদ্ধে ওরা কাজ করেছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে যেরকম যেরকম ব্যাপারটা মাওয়িস্ট মুভমেন্টটাকে আমরা ডিল করা শুরু করেছিলাম, অনেকে ছিল যারা বুঝেছিল যে যারা যে পথে আছে সেটা ঠিক নয়, তারা আমাদের সাথে কন্ট্যাক্টও করেছিল, আর আস্তে আস্তে তারা সব মূল স্রোতেও ফিরে এসছে। তাদেরও বিভিন্ন যে অভিজ্ঞতা ছিল, ওদের সাথে আমাদের অনেক ইন্টারাকশনস হয়েছিল। কিছুজন তাদের যে গল্পটা আছে, তারা যে ধরনের জীবন যাপন করেছিল, সেগুলোও আমরা তাদের কাছ থেকে জেনেছিলাম। এই সব কিছুর ওপর এই নভেলটা লেখা হয়েছে। দেখুন, ট্রেনিংয়ের ব্যাপারে আমি আগেও বলেছি যে কিছু জিনিস তো আমরা একাডেমি থেকে ট্রেনিংয়ের মাধ্যমেই শিখে আসি, আর এছাড়া কাজ করতে করতে অনেক জিনিস শেখা হয়। এবার কোনো যখন বড় উৎসব হচ্ছে, তার আগে আমরা সেটার একটা প্ল্যানিং করি, খুব যতটা সম্ভব থরো প্ল্যানিং করি। যেখানে উৎসবটা হবে, যে যে জায়গায় হবে, সেখানে কীরকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে অর্গানাইজারদের তরফ থেকে। সেখানে স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন কোঅর্ডিনেশন মিটিং হয়। যদি আমাদের তরফ থেকে কোনো কিছু সেফটি সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়, তাহলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি সেগুলোকে ইনকর্পোরেট করতে। বেশিরভাগ সময় তারা সেটা করেও। তো এই দ্বিপাক্ষিক একটা কথাবার্তা প্রথম থেকেই হয়। তারপরে আমাদের একটা অ্যাসেসমেন্ট আমরা করি যে জিনিসটা যাতে সুষ্ঠুভাবে হয়ে যায়, সেই জন্য কত রকমের পুলিশ লাগবে, কত সংখ্যক পুলিশ লাগবে, কোথায় কোথায় পুলিশের প্রেজেন্স দরকার আছে, সেটা একটা প্ল্যানিং হয়। হওয়ার পরে, সব কিছু হওয়ার আগে একটা ব্রিফিং হয়। অনেক ক্ষেত্রে কোনো বড় ব্যাপার হলে সেটা মাল্টিপল লেভেলস অফ ব্রিফিং হয়, হয়ে তারপরে আমরা টেক আপটা করি। এবার ধরে নিন যদি এমন কোনো একটা উৎসব যেটা বহুদিন ব্যাপী আছে, সেই ক্ষেত্রে হয়তো প্রথম দিন একটা রকমের ভাবে দেখলাম ব্যাপারটা এরকম হচ্ছে, যদি মনে হয় যে কিছু রেকটিফিকেশন করা দরকার, আমাদের প্রস্তুতিটাকে কিছু বদলানো দরকার, সেটা আমরা করি। এরকম আমরা করি। আর সব শেষে যখন সব হয়ে যায়, তখন একটা যেটাকে বলা হয় ডিব্রিফিং, কীরকম হলো, আর পরবর্তী বছর যখন সেই জিনিসটা হবে আর কি কি নতুন করা যেতে পারে, এই সব কিছু আমরা করে আমাদের এরমভাবেই অ্যারেঞ্জমেন্টটা করি। দেখুন, নারী নিরাপত্তা সংক্রান্ত বহু জিনিস করা হচ্ছে। একটা যেমন যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের পেট্রোলিংগুলো বাড়িয়েছি, বাড়ানো হয়। বিশেষ করে সেই সব জায়গাতে যেখানে ধরে নিন মহিলারা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছেন, যে জায়গাগুলোতে হয়তো রাত্রির বেলা তাদের বাড়ি ফিরতে হয়েছে, সেই জায়গাগুলোতে একটু বেশি ইন্টেন্স পেট্রোলিং করা হয়। পেট্রোলিং শুধু গাড়িতে হয় তা নয়, অনেক সময় মোটর বাইক পেট্রোলিং হয়। রিসেন্টলি আমাদের মহিলাদের একটা উইনার্স টিম আছে, বিভিন্ন জেলাতে আছে। সেই উইনার্স টিম তারা বিভিন্ন জায়গাতে মুভ করে, মহিলাদের সাথে কথা বলে যে তারা কোন কোন জায়গাতে অসুরক্ষিত অনুভব করছে। এই জিনিসগুলো আমরা করতে থাকি। এছাড়া কিছু হেল্পলাইন নাম্বারস থাকে, সেগুলো শুধু যে আমাদের বিধাননগর কমিশনারেট আছে এরকম নয়, সব জায়গাতেই এরকম কিছু কিছু নাম্বারস থাকে। সেখানটাতে যদি কেউ ফোন করে কোনো রকম ডিস্ট্রেস কল দেয়, তাহলে ইমিডিয়েটলি সেখান থেকে পুলিশ পৌঁছে যায়। সাধারণত এই নাম্বারগুলো কন্ট্রোল রুমে থাকে। কন্ট্রোল রুম থেকে কনসার্ন থানা বা কনসার্ন সেই যেখান থেকে ডিস্ট্রেস কলটা এসছে, সেখানে যেটা নিয়ারেস্ট গাড়ি আছে তাকে ইনফর্ম করা হয়। এছাড়া বিভিন্ন জেলা নিজেদের এক একটা করে অ্যাপ্লিকেশন বানিয়েছে নারী সুরক্ষার জন্য। এই নানা রকমের জিনিসগুলো আমরা করতে থাকি। এছাড়া অর্গানাইজেশনস যেখানে মহিলারা কাজ করছেন বা হয়তো কর্মসংস্থার পরিপ্রেক্ষিতে তাদের ওখানে যেতে হয় প্রায়, তাদের সাথে আমাদের প্রায় কোঅর্ডিনেশন মিটিংস হয়। কি কি করলে আরো বেটার হয় সেগুলো আমরা করার চেষ্টা করি। লেখার ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিল। আমি অ্যাকচুয়ালি আগে থেকেও একটু লেখালেখি করতাম। কিছু একটা ম্যাগাজিনের জন্য আমি কিছু আর্টিকেলস লিখতাম। লিখতে আমার ভালো লাগে, তবে এই বইয়ের লেখাটা মূলত যদি বলা যায় তাহলে 2020-তে আমি শুরু করেছিলাম।
ভালো লেগেছিল বৃন্দাবনে গিয়ে। বৃন্দাবন তো সত্যি কথা বলতে আমরা বৈষ্ণব পথে আছি, আমার পরিবারের প্রায় সবাই। তো প্রতি বছর কার্তিক মাসে যাওয়ার একটা ইচ্ছে থাকে। আমি প্রায়ই যেতে পারি না কারণ ছুটি পাই না। এবার যে কোনো কারণে একটু ছুটি পেয়েছিলাম কিছুদিনের জন্য, সেই জন্য কয়েকদিনের জন্য যেতে পেরেছিলাম। ভালো লেগেছিল, বৃন্দাবন যেতে ভালোই লাগে, এবারও ভালোই লেগেছে।